এদিকে ফাঁসি হতে পারে ডক্টর ইউনূসের। সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আসিফ মাহমুদের খেলা শেষ, সকল তথ্য ফাঁস। ফাঁসির দড়ি কি সত্যি ঝুলছে ডক্টর ইউনূসের গলায়? কথাটা শুনতে নাটকীয় লাগছে, তাই না? একজন নোবেলজয়ী, বিশ্বের অন্যতম পরিচিত বাংলাদেশি মুখ, তার বিরুদ্ধে ফাঁসির কথা উঠছে। বেরিয়ে আসছে একের পর এক প্রফেসর ইউনূস সরকারের সমস্ত রোমহর্ষক কাহিনী। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের চাঞ্চল্যকর একটা মন্তব্য উঠে এসেছে। সেই চাঞ্চল্যকর মন্তব্যটা যদি সত্য হয়, তাহলে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে পড়বে এবং বৈষম্যবিরোধী আন্দোলন পুরোটাই বিতর্কিত হয়ে পড়তে পারে। খেলাতে চলছে কি লেভেলের সেটা এখন আপনারা বুঝতে পারছেন না। শেখ হাসিনা খেলা মোটামুটি গরম করে দিয়েছে, জাস্ট ফিনিশিং বাকি। ২৬ মার্চের আগেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি পুরোদমে ফিরে আসছে। সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। এই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া সহ যে ৩টি মামলার রায় হয়েছে, সেগুলো নথিপত্র নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হবে। শুধু পরীক্ষা নিরীক্ষাই করবে না, এসব মামলার রায় কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। গ্রামীণ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে করা এসব অভিযোগে বলা হয়েছে, ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তার বিস্তারিত বিবরণ সেখানে তুলে ধরা হয়েছে। অভিযোগে দাবি করা হচ্ছে, আয়কর ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে অর্থ সরানোর উদ্দেশ্যেই তিনি এই ট্রাস্টটি তৈরি করেছিলেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দিন যত গড়াচ্ছে ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগও ঠিক ততই বাড়ছে। দর্শক, বলা হচ্ছে ফাঁসি হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রিয় দর্শক, এরই মধ্যে এবার মুখ খুলেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। দর্শক, তিনি সরকার গঠনের প্রথম দিকেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন, যার কারণে তাকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দর্শক, এবার তিনি এক বিস্ফোরক তথ্য দিয়েছেন, যাতে করে ফেঁসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাদবাকি যে উপদেষ্টা রয়েছে এবং ফেঁসে যেতে পারেন জুলাই আন্দোলনকারীরাও। দর্শক, কি সেই তথ্য সেটি একটু পরেই জানতে চলেছেন। এছাড়াও দর্শক, এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো করা হচ্ছে, সেই দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের বিচার আপনি চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রফেসর ইউনূস সরকারকে ডোবানোর জন্য এক ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের তখনকার যে ব্যাপারগুলো, ওই সময়ের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো যদি উঠে আসে, কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তো লেখালেখি করেন, তিনি যদি তার এই 1.5 বছরের সময় নিয়ে একটা বই লেখেন, তাহলে আমার মনে হয় যে প্রকৃত সত্য উঠে আসবে। এবং প্রকৃত সত্য উঠে আসলে অনেকের জন্যই সেটা মহা বিপজ্জনক খবর হতে পারে। এবার তিনি চ্যানেল 1 এবং আরেকটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরে, এবং তিনি যথারীতি ওই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। স্নাইপার কারা ব্যবহার করেছে, এই শার্প শুটার কারা, এরা কি পুলিশের লোক নাকি সিভিলিয়ান, এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এবং সেই প্রশ্নের উত্তরের প্রসঙ্গে চাঞ্চল্যকর একটা মন্তব্য উঠে এসেছে। চ্যানেল 1-এর সঙ্গে সাক্ষাৎকারে সেই চাঞ্চল্যকর মন্তব্যটা যদি সত্য হয়, তাহলে আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে পড়বে এবং বৈষম্যবিরোধী আন্দোলন পুরোটাই বিতর্কিত হয়ে পড়তে পারে। চলুন একটু জেনে দেখি ব্রিগেডিয়ার সাখাওয়াত যে প্রসঙ্গের অবতারণা করলেন, সেই প্রসঙ্গটা নিয়ে যদি কথা বলা শুরু হয়, সেটা কোন দিকে যাবে, কে ফাঁসবে। স্নাইপার ব্যবহার করেছে কি সিভিলিয়ানরা, স্নাইপার ব্যবহার করেছে কি প্রশিক্ষিত কোনো বাহিনী, এই স্নাইপার ব্যবহার করেছে কি বিদেশি কোনো গোষ্ঠী, বিদেশের মানুষ। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যে কথাটা বলেছেন তার সাক্ষাৎকারের একটা পয়েন্টে, সেটা হচ্ছে যে অনেককেই দেখা গেছে যাদের চেহারাটা আমার দেশের চেহারার সঙ্গে মেলে না, অর্থাৎ বাংলাদেশের না। তিনি যখন দায়িত্ব পালন করেছেন তখন বিভিন্ন ইনভেস্টিগেশনে এই ব্যাপারগুলো উঠে এসেছে, বিভিন্ন ভিডিও চিত্রে তিনি এই ব্যাপারগুলো দেখেছেন। তিনি বলেছেন যে অনেককেই দেখা গেছে যে তাদের চেহারা বাংলাদেশের চেহারার আদলে গড়া না, অন্যরকম, তারা ভিনদেশী, তারা এই দেশি না। তাহলে তারা কোন দেশি? এবং সেই প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন, এই ফটোকার্ডটা দেখে নিন, মোস্তফা ফিরোজের ভয়েস বাংলা চ্যানেলের এই ফটোকার্ডটা। সেখানে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে কোট করা হয়েছে, বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার তো ভারত বিরোধী ছিল, একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন যে ভারত বিরোধী ছিল। যদি স্নাইপাররা ভারতীয় হতো তাহলে সরকার অবশ্যই তদন্ত করত।
কেন করলো না? ওরা কি তবে পাকিস্তানি? এই কথাটা তিনি বলছেন। এটা কিন্তু ভয়ঙ্কর কথা। তিনি একেবারে সরাসরি স্বীকার করে নিচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, ভারত বিরোধী সরকার ছিল। তো ভারত বিরোধী সরকার যেহেতু স্নাইপার যারা ব্যবহার করেছে, অনেকে অভিযোগ করেন যে পুলিশের মধ্যে ওই হিন্দিতে কথা বলছে, পুলিশের চেহারা মানে ভারতীয় বাহিনী রয়ের লোকজন এনে পুলিশের মধ্যে ঢুকিয়ে দিয়ে গুলি করানো হয়েছে, এই কথাগুলো তো আমরা শুনেছি। তো ওই প্রসঙ্গেই তিনি বলছেন যে স্নাইপাররা যদি ভারতীয় হতো তাহলে ভারত বিরোধী একটা সরকার সেই ব্যাপারে তদন্ত করে ব্যাপারটা বের করে আনতো। তার মানে স্নাইপার যারা ব্যবহার করেছে, যারা নিখুঁত হাতের নিশানা দেখিয়েছে, তারা ভারতীয় নন। তাহলে কি তারা পাকিস্তানি? সেই প্রশ্ন তিনি করেছেন। এবং তিনি তার আগে যে কথাটা বললাম, তিনি বলেছেন যে তাদের গড়নে আমাদের দেশের চেহারা মনে হয় না। এখন আপনি একটু চেহারার সাদৃশ্যের কথাই আসি। একজন ভারতীয় এবং একজন বাংলাদেশির মাঝে চেহারার যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু খুবই কম। ভারতীয়দের চেহারা এবং বাংলাদেশি মানুষের চেহারার একটা সিমিলারিটি আছে, অনেকটা সিমিলারিটি আছে, কিন্তু একেবারেই সিমিলারিটি নেই পাকিস্তানি, রিয়েল যারা পাকিস্তানিদের সঙ্গে বাংলাদেশের চেহারার কোনো সিমিলারিটি নেই। যেটা আমরা দেখি যে বাংলাদেশে অবস্থানরত অনেক বিহারির চেহারা, যেমন বাঙালির চেহারা একেবারেই আলাদা করা যায়, যে তারা বাঙালি না, একেবারেই আলাদা করা যায় চামড়ার রং দেখে, ফেসের কাটিং দেখে, শরীরের উচ্চতা দেখে, বহুভাবেই মানে তাদেরকে পার্থক্য করা যায়। তেমনি পাকিস্তানিদের বাংলাদেশ থেকে একেবারে পরিষ্কারভাবে পার্থক্য করা যায়, দুই একটা ব্যতিক্রম বাদ দিয়ে। সেই কারণেই কি তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বললেন যে এই অন্য যাদেরকে দেখা গেল যারা বাংলাদেশি না, বাংলাদেশি মানুষের চেহারার সঙ্গে মেলে না, এই কথাটা তিনি যখন বললেন, আবার তিনি যখন বললেন যে ভারতীয় যদি স্নাইপার হতো তাহলে ভারত বিরোধী সরকার তো তদন্ত করতো, তার মানে কি জুলাই আন্দোলনে পাকিস্তান থেকে স্নাইপার সাপ্লাই দেওয়া হয়েছে এবং পাকিস্তানি প্রশিক্ষিত জঙ্গিরা এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ হিসেবে ঢুকে গিয়েছিল, কিংবা কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তাদেরকে ব্যবহার করেছিল স্নাইপার দিয়ে উদ্দেশ্য সফল করার জন্য। যেমন বিতর্ক রয়েছে, পানি লাগবে পানি, মীর মুগ্ধর মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে। বিতর্ক মানে তার মৃত্যু নিয়ে বিতর্ক নেই, কিন্তু তিনি যেখানে পানি লাগবে পানি করছিলেন সেখানে কোনো পুলিশের অস্তিত্ব ছিল না। তাহলে অতি নিখুঁতভাবে শুধু তাকেই গুলিটা বিদ্ধ করলো, অন্য কেউ গুলির স্পর্শ পেল না। এই নিখুঁত কর্মটা কোনো সাধারণ পিস্তলধারী কিংবা সাধারণ রাইফেল ব্যবহারকারীর হওয়ার সম্ভাবনা খুবই কম, শার্প শুটারের কাজ হওয়ার কথা। যে বিতর্কটা আমরা 1.5 বছর ধরে শুনে আসছি, সেই বিতর্কগুলো কি এখন তাহলে প্রাণ পাচ্ছে? এবং ব্রিগেডিয়ার সাখাওয়াতের চ্যানেল 1-এর সঙ্গে সাক্ষাৎকার কিংবা আরেকটা অনলাইন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারের এই ব্যাপারগুলো কি নতুন করে প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে ভাবমূর্তি নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে? প্রশ্নগুলো মারাত্মক। আমরা প্রকৃত সত্যটা জানতে চাই। ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন সরিয়ে দেওয়া হয়েছিল? কেন তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল? কেন ব্রিগেডিয়ার সাখাওয়াত আজকে দায়িত্ব শেষে এসে বলছেন যে স্নাইপাররা এদেশীয় ছিল কিনা আমার সন্দেহ রয়েছে, তারা যদি ভারতীয় হতো তাহলে প্রফেসর ইউনূসের সরকার তো সেটা তদন্ত করত। শেখ হাসিনা যে কোন লেভেলের খেলোয়াড় আপনারা এখনো যারা বুঝতে পারেননি তারা এখনো মায়ের ভোগে আছেন। শেখ হাসিনা কিছুদিন আগে নির্দেশ এমনি দেয়নি যে শীর্ষ পর্যায়ের নেতারা সকলে আপনারা দেশে আসেন এবং তৃণমূলের যে সকল কর্মীরা আছে তারা যাতে প্রস্তুত থাকেন। অলরেডি যারা দেশে আসা তারা কিন্তু দেশে আসা শুরু করে দিয়েছে। আমি কারো নাম বলছি না। খেলা মোটামুটি বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। খেলা যে চলছে কি লেভেলের সেটা এখনো আপনারা বুঝতে পারছেন না। শেখ হাসিনা খেলা মোটামুটি গরম করে দিয়েছে, জাস্ট ফিনিশিং বাকি। 26 মার্চের আগেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি পুরোদমে ফিরে আসছে। হয়তোবা আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটাও উঠে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার এসেছে বিএনপি, তাদের উপর প্রচুর চাপ আছে আন্তর্জাতিকভাবে এবং ভারতও মোটামুটি তাদের উপর চাপ প্রয়োগ করে রেখেছেই। এই যে খলিল সাহেব আজকে দিনে যে বৈঠকটা হবে সেখানেও কিন্তু ভারতের প্রথম শর্ত থাকবে যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলতে হবে এবং শেখ হাসিনার উপর যে ভুয়া মিথ্যা মামলা আছে সেটাও তুলে ফেলতে হবে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে যেতে পারে সেটারও ব্যবস্থা করতে হবে। খেলা যে আসলেই চলছে কোন লেভেলের সেটা অনেকে খালি চোখে দেখতে পাচ্ছে না। শেখ হাসিনা কখন দেশে ফিরে যাবে, কিভাবে ফিরে যাবে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু খেলা যে সেই লেভেলের চলছে এটা সত্য কথা। আর খলিলও কিন্তু মোটামুটি ভারতের সাথে আজকে বৈঠকের পর কি কথা হয়েছে এবং আগামীতে 1 মাসের মধ্যে বাংলাদেশে কি ঘটবে সেটাও আমরা মোটামুটি আজ করতে পারবো। কিন্তু ভারত কি বিষয় উত্থাপন করবে সেটা আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আগে থেকে মোটামুটি জানতে পেরেছি। কারণ ভারত তো মোটামুটি কেন বিএনপিকে সমর্থন দিয়েছে, কেন বিএনপি সরকার আসতে চেয়েছে সেটা তো আমি গত ভিডিওতে বলেছি যে একটি রাজনৈতিক সরকার আসলে বা বিএনপি সরকার আসলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরানো অনেক বেশি সোজা হয়ে যাবে। কারণ রাজনৈতিক সরকার থাকলে কূটনীতিকভাবে বিভিন্নভাবে ওই সরকারকে চাপ দিয়ে যারা পরাশক্তি আছে তারা স্বার্থ হাসিল করতে পারে। আর ভারত তো বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে রেখেছে, বাংলাদেশ ভারতের পেটের ভিতর। তাই ভারত চাইলে প্রেশার ক্রিয়েট করে কূটনীতিকভাবে অনেক কিছুই তারা হাসিল করতে পারবে। সে কারণে বিএনপি ক্ষমতায় আসুক ভারত চেয়েছে এবং ভারত সাকসেস হয়েছে। ভারত এই কূটনীতিক খেলায় জয়লাভ করেছে। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে
এই রাজনৈতিক সরকার বিএনপিকে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাকে তুলে নেওয়া এবং সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যে সকল নিরীহ কর্মীদের নামে মিথ্যা মামলা আছে, তারা গ্রেপ্তার হয়েছে, জেলের ভিতরে আছে, তাদেরকে আস্তে আস্তে জামিনের ব্যবস্থা করা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে সচল করা। যখন মোটামুটি সকল কিছু ঠিকঠাক হয়ে যাবে, তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো। মোটামুটি সকল কিছু সেট করা আছে। এখন কখন কিভাবে কার্যকর হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। 26শে মার্চের আগে বাংলাদেশ আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতি ফিরে আসবে। 26শে মার্চের পরবর্তী সময় কিছু মাসের মধ্যে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের জাগরণ ঘটবে এবং তার কিছু পরবর্তী সময়ে মোটামুটি শেখ হাসিনা দেশে ফিরে আসার টাইম ফিক্সড হয়ে যাবে। এটাই কিন্তু মেন খেলা চলছে। যারা এতদিন হতাশাগ্রস্ত ছিলেন, যাদের মনে অনেক প্রশ্ন ছিল বিএনপি ক্ষমতা আসলে আমাদের কি লাভ হবে, বিএনপিকে আমাদেরকে দাঁড়াতে দিবে, ডক্টর ইউনূস থেকেও খারাপ আচরণ করবে, ভাই ডক্টর ইউনূস ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো দায়বদ্ধতা ছিল না জনগণের উপর, তারা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব ছিল না, তাই তারা যা ইচ্ছা তা করেছে, করার পরে এখন চলে গিয়েছে, তাদেরকে নিয়ে সমালোচনা কিছুদিন হবে, তাদের জেল ফাঁসি হলে হবে, না হলে নাই। কিন্তু বিএনপির একটা দায়বদ্ধতা আছে। বিএনপি বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দলের একটা, কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশের দুটো রাজনৈতিক দলে ছড়ি ঘুরে বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি উল্টাপাল্টা কিছু করলে বিএনপির একটা দুর্নাম শুরু হয়ে যাবে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট। তাই একটি রাজনৈতিক সরকারকে সবসময় চাপ প্রয়োগ করা যায়, কূটনীতিকভাবে দমিয়েও রাখা যায়, তাদের কাছ থেকে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করা যায় এবং আন্দোলন সংগ্রামে নামলেও তখন জনগণের একটা সিম্পেথি পায় যে বিরোধী দল থাকে তারা। এবং রাজনৈতিক সরকার আসার ফলে আজকে দিনের পরে আর্মিও কিন্তু ব্যারাকে চলে যাবে। তাই আর্মি থাকবে না, পরাশক্তিগুলোর সমর্থন আওয়ামী লীগের সাথে থাকবে। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করার জন্য রাজপথে নামতে পারবে। আওয়ামী লীগকে দমন নিপীড়ন করলে জনগণের সিম্পেথিও আওয়ামী লীগ পাবে। চারিদিক থেকে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট। এবং ভারত কূটনীতিকভাবে যে খলিল সাহেব আছে বাংলাদেশের এখন পররাষ্ট্রমন্ত্রী, তাকেও প্রেশার ক্রিয়েট করবে। ভারত যে সকল বিষয় পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে বলবে, খলিল সাহেব সেই সকল বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবে। কথা বুঝেন নাই? তখন একটা ফাইনাল ডিসিশন হবে, কারণ তারেক জিয়া কিছুদিন পরে ভারত সফরে আসতেছে। পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব ভারত সফর শেষ করে বাংলাদেশে গেলে তার মানে খেলা মোটামুটি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি গুছিয়ে নিয়েছে, ভারত তাদের কূটনীতিকভাবে খেলা গুছিয়ে নিয়েছে। সে কারণে আমি কিছুদিন আগে থেকেই বলে আসছি, খেলা যে চলছে কোন লেভেলের সেটা বোঝা বড় দায়। এইটাই তো মেইন খেলা, কথা বুঝেন নাই? সে কারণেই তো খেলা কোন লেভেলে চলছে সে কথাটা আমি বলেছিলাম। আসলে যে খেলা কোন লেভেলে চলছে এখন আপনারা বুঝতে পেরেছেন তো। সামনে আরো অনেক খেলা বাকি আছে। আওয়ামী লীগের এখনো রাজপথে নামার কোনো দরকার নেই। আওয়ামী লীগ কূটনীতিকভাবে সকল কিছু গুছিয়ে নেয় এবং সাংগঠনিকভাবে আরেকটু শক্তি সঞ্চয় করুক, তারপরে উথামতাম রাজপথে নেমে রাজপথ কাঁপাই ফেলবে। 10-12 জন নিয়ে ঝুটিকে মিছিল করে কোনো লাভ নাই। ওগুলো করলে আরো ক্ষতি। ক্ষতি কি? আশেপাশে যারা আওয়ামী লীগ প্রেমী আছে তাদেরকে হুদায় ধরে নিয়ে গিয়ে মামলা দিয়ে ঢুকাই দিবে। মাঠ গরম হবে না, মাঠ দখল করতে পারবো না 10-12 জন দিয়ে, লালালারি দরকার কি? খেলা খেললে খেলবো, ফাইনাল হয়তো কাপ নিব, না হলে হেরে যাবো। কথা বোঝেন নাই? সেই খেলার জন্য আওয়ামী লীগ এখন প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা সে কারণে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছে এবং আওয়ামী লীগের অনেক নেতাও আস্তে আস্তে দেশে ফেরা শুরু করে দিয়েছে। আমি নাম উল্লেখ করলাম না, সিকিউরিটির স্বার্থে শুরু করে দিয়েছে, এটা ভালো দিক। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নাকি 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে গঠন করেছেন আলাদা একটি ট্রাস্ট। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ, তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত 1000 কোটি টাকার দুর্নীতির খবর। এমন সব তাক লাগানো অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। একটি দুটি নয়, শত শত। এসব খবর আবার উঠে এসেছে দেশের প্রধান প্রধান গণমাধ্যমেও, অর্থাৎ কান না দিয়েও উপায় নেই। প্রশ্ন উঠেছে, আসলেই কি এই সব সাবেক উপদেষ্টারা এমন অপকর্ম করেছেন, নাকি অন্য কোনো কারণ আছে পেছনে? অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের রেশ কাটতে না কাটতেই যেন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে আরেক নতুন ঝড়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত সদ্য বিদায়ী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগের পাহাড় জমছে দুর্নীতি দমন কমিশনে। ক্ষমতা ছাড়ার মাত্র 1 সপ্তাহের মাথায় এমন শত শত লিখিত অভিযোগ জমা পড়ার ঘটনা দেশের ইতিহাসে বিরল। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাষ্যমতে প্রতিদিন যে হারে অভিযোগের স্তূপ বড় হচ্ছে, তাতে অতীতের সব রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সূত্র বলছে, এই সব অভিযোগের বেশিরভাগই নাম পরিচয় গোপন করে করা হলেও বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযোগকারীরা নিজেদের পরিচয় স্পষ্ট করেই লিখিত চিঠি জমা দিয়েছেন। আর এই অভিযোগগুলোর ধরন ও পরিধি এতটাই ব্যাপক যে তা রীতিমতো দেশের সচেতন মহলকে হতবাক করে দিয়েছে। দুদকের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, অন্য যে কোনো সাধারণ অভিযোগের ক্ষেত্রে দুদক যে ধরনের যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ করে থাকে, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে আসা সব অভিযোগের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। তবে অভিযোগের তীর যাদের দিকে, তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনায় এই তদন্ত প্রক্রিয়া যে বেশ স্পর্শকাতর হবে তা বলাই বাহুল্য। বিশেষ করে সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব হেভিওয়েট উপদেষ্টার নামেই যখন দুর্নীতির তকমা লাগছে, তখন পুরো বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগগুলোর তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের অর্থ সংক্রান্ত বিষয়গুলো। গ্রামীণ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে করা এসব অভিযোগে বলা হয়েছে, ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তার বিস্তারিত বিবরণ সেখানে তুলে ধরা হয়েছে। অভিযোগে দাবি করা হচ্ছে, আয়কর ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে অর্থ সরানোর উদ্দেশ্যেই তিনি এই ট্রাস্টটি তৈরি করেছিলেন।
শুধু তাই নয়, এই ট্রাস্টের একমাত্র কাজ নাকি ডক্টর ইউনূসের পারিবারিক সদস্যদের আর্থিক সুবিধা দেওয়া এবং তাদের দেখাশোনা করা। সূত্র বলছে এভাবে তিনি বিপুল অঙ্কের আয়কর ফাঁকি দিয়েছেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আসীন থাকাকালীন তিনি বিদেশেও বিপুল অর্থ পাচার করেছেন বলে একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ একেবারেই নতুন কিছু নয়। বিগত সরকারের আমলেও তার বিরুদ্ধে শ্রমিকদের লভ্যাংশের টাকা আত্মসাৎ এবং এনবিআরের কর ফাঁকির একাধিক মামলা হয়েছিল, যা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিস্তর আলোচনা সমালোচনা হয়েছে। এদিকে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জমা পড়া ১ ডজনেরও বেশি অভিযোগ রীতিমতো বিস্ময়কর। একজন আইনজ্ঞ হিসেবে যিনি আজীবন আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলতেন, তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য এবং বিচারক বদলির মতো গুরুতর সব অভিযোগ উঠেছে। একটি সুনির্দিষ্ট অভিযোগে দাবি করা হয়েছে যে ডক্টর আসিফ নজরুল জামিন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা পকেটে পুরেছেন। উদাহরণস্বরূপ, একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে তার ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেছিলেন। পিবিআই এর তদন্তে জালিয়াতির প্রমাণ মেলার পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু অভিযোগ বলছে আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে সেই ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের জামিনও তিনি বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, গত 18 মাসে দায়িত্ব পালনকালে তিনি টাকার বিনিময়ে এমন অসংখ্য জামিন করিয়েছেন। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়। বিচারক ও সাব রেজিস্ট্রার পদায়নেও তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে জমা হওয়া তথ্য অনুযায়ী ঢাকা এবং এর আশেপাশে গুরুত্বপূর্ণ এলাকায় বিচারক বদলি করতে তিনি নাকি ৫০ লাখ থেকে শুরু করে ২ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি উত্তরা, বাড্ডা, গুলশান ও সাভারের মতো লাভজনক এলাকার সাব রেজিস্ট্রারদের বদলি করেন। আর এই বদলি বাণিজ্যের মাধ্যমেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিচার ব্যবস্থার মতো একটি সংবেদনশীল জায়গায় যদি আসলেই এমন অর্থের লেনদেন হয়ে থাকে, তবে তা রাষ্ট্রের জন্য চরম অশনি সংকেত। পরিবেশ রক্ষার আন্দোলনে যিনি সারা জীবন সোচ্চার ছিলেন, সেই সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও অন্তত ৮টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগটি সবচেয়ে বেশি নজর কেড়েছে। পরিবেশের ছাড়পত্র দেওয়া বা প্রকল্প পাশের ক্ষেত্রে অনৈতিক লেনদেনের কথা বলা হয়েছে এসব অভিযোগে। আরও বিস্ময়কর হলো, তার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করার মতো অভিযোগও এসেছে। একটি অভিযোগে তার স্বামীর প্রসঙ্গ টেনে আনা হয়েছে। রিজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কিনা এবং এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো অবৈধ সুবিধা নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুদককে অনুরোধ জানিয়েছেন একজন অভিযোগকারী। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে জ্বালানি খাতের দিকে সব সময়ই সবার নজর থাকে। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধেও উঠেছে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ। সামিট গ্রুপের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুদকে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং সুবিধা দেওয়ার বিনিময়ে কমিশন বাণিজ্যের কথাও উঠে এসেছে। অন্যদিকে স্বাস্থ্য খাতের মতো জরুরি সেবার জায়গাতেও দুর্নীতির থাবা পড়েছে বলে দাবি করা হচ্ছে। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, সরকারি হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ জমা হয়েছে। সূত্র বলছে, স্বাস্থ্য খাতের কেনাকাটায় যেসব সিন্ডিকেট আগে থেকেই সক্রিয় ছিল, তাদের সাথেই আঁতাত করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে সব অভিযোগকে ছাপিয়ে গেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অঙ্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুদকের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা যায়, এই অভিযোগগুলোর বেশিরভাগই ভুক্তভোগীরা নাম, ঠিকানা ও সুনির্দিষ্ট প্রমাণাদি সহ জমা দিয়েছেন। বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া, কিন্তু কাজ না দেওয়ার অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণও নাকি সরবরাহ করা হয়েছে। এমনকি তরুণ এই নেতার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন লেনদেনের মতো অত্যাধুনিক আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আর এক তরুণ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান এবং নবায়নের ক্ষেত্রে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন এক ব্যক্তি। সব মিলিয়ে ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা এই উপদেষ্টাদের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্লেষকদেরও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তারা প্রতিটি অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করছেন। প্রাথমিক অনুসন্ধানে যেসব অভিযোগের অন্তত কিছুটা সত্যতা বা শক্ত ভিত্তি পাওয়া যাবে, কেবল সেগুলোকেই আনুষ্ঠানিক তদন্তের আওতায় আনা হবে। এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের অত্যন্ত স্পষ্ট বক্তব্য। যদি সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায় এবং সেগুলো যদি আইনের দৃষ্টিতে আমলযোগ্য হয়, তবে অবশ্যই তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নন, তা তিনি যত বড় পদেই থাকেন না কেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সাবেক উপদেষ্টারা আসলেই এমন অপকর্ম করেছেন নাকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেটা দেখতে কিছুদিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন।
সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।